চলুন সরাসরি মূল কথায় আসি। আজ আমরা এমন একটা অদ্ভুত আর চমকপ্রদ সত্যি নিয়ে কথা বলবো যা টাকা পয়সা নিয়ে আমাদের চিরাচরিত ধারণাকে একেবারে উল্টে দেবে। আমরা অনেকেই ভাবি আর্থিক সাফল্য পাওয়ার জন্য মনে হয় অনেক বেশি পড়াশোনা বা দারুণ বুদ্ধিমত্তার দরকার, কিন্তু বাস্তব ডেটা ঘাটলে দেখা যায় গল্পটা একদম আলাদা। টাকা পয়সার ব্যাপারে আমরা কতটা জ্ঞানী তার চেয়ে অনেক বেশি ম্যাটার করে টাকার সাথে আমরা কেমন আচরণ করছি। আর ঠিক এই কারণেই টাকার মনস্তত্ত্বকে বলা যায় পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় শো। একবার ভাবুন তো, একজন দারুণ মেধাবী টেক এক্সিকিউটিভের কথা, যিনি কিনা মাত্র ২০ বছর বয়সেই ওয়াইফাই রাউটারের খুব জরুরি একটা পার্টসের প্যাটেন্ট করে ফেলেছিলেন। তার টাকার প্রতি আচরণ কেমন হতে পারে বলে মনে হয়? শুনলে অবাক হবেন, একদিন তিনি তার এক কলিগকে নগদ টাকা দিয়ে বললেন, যাও রাস্তার ধারের গহনার দোকান থেকে আমার জন্য কয়েকটা $১,০০০ সোনার কয়েন নিয়ে এসো। কয়েনগুলো আসার পর তিনি আর তার বন্ধুরা মিলে প্রশান্ত মহাসাগরের তীরে দাঁড়ালেন। তারপর সেই দামি সোনার কয়েনগুলো অনেকটা পাথরের মতো সাগরের পানিতে ছুঁড়ে মারতে লাগলেন। হ্যাঁ, সে মজা করার জন্য। তারা হাসাহাসি করছিলেন আর দেখছিলেন কার কয়েন কত দূরে যায়। একদম অবিশ্বাস্য, তাই না? কিন্তু এই গল্পের ক্লাইম্যাক্সটা কি জানেন? লোকটা পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এত মেধা, জীবনের শুরুতে এত বিশাল সাফল্য, সব কিছু একদম ধূলিসাৎ হয়ে গেল। আর এর পেছনের কারণটা কিন্তু তার মেধার অভাব ছিল না, ছিল তার ওই শিশুসুলভ আর নিরাপত্তাহীন আর্থিক আচরণ। এই ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের বুদ্ধিমত্তার সাথে টাকা পয়সা সামলানোর ক্ষমতার কোনো সরাসরি সম্পর্ক নেই। একজন জিনিয়াসও যদি আবেগের বশে এমন উল্টোপাল্টা আচরণ করেন, তবে তার পতন কেউ ঠেকাতে পারবে না। তো এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে আমরা আমাদের প্রথম পর্বে চলে যাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী এবং এক্সিকিউটিভ। এখানে একেবারে ভিন্ন দুটো জীবনের গল্প পাশাপাশি রাখলে আমরা আর্থিক সাফল্যের এই অদ্ভুত বৈপরীত্যটা খুব পরিষ্কারভাবে দেখতে পাব। একদিকে আছেন রোনাল্ড রিড, ভারমন্টের এক অখ্যাত গ্রামের অতি সাধারণ একজন মানুষ, যিনি ২৫ বছর ধরে একটা গ্যাস স্টেশনে কাজ করেছেন, ১৭ বছর ফ্লোর পরিষ্কার করেছেন, আর তার মূল শখ ছিল কাঠকাটা, ব্যাস এইটুকুই। আর অন্যদিকে আছেন রিচার্ড ফুসকন, হার্ভার্ড থেকে পড়ালেখা করা, মেরি লিঞ্চের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের একজন টপ লেভেল এক্সিকিউটিভ, যার MBA ডিগ্রি ছিল এবং যিনি বিজনেস ওয়ার্ল্ডের নাম করা 40 আন্ডার 40 তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। একটু ভাবুন, একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী আর একজন হাই প্রোফাইল ফিন্যান্স এক্সিকিউটিভ। তাদের দুজনের জীবন আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আক্ষরিক অর্থেই আকাশ পাতাল তফাৎ, তাই না? কিন্তু সময় তো সব সময় একরকম যায় না। ফুসকনের পতনের গ্রাফটা দেখলে আসলেই অবাক হতে হয়। এত উচ্চশিক্ষিত হয়েও তিনি কি করলেন? ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি ব্যাংক থেকে বিশাল অঙ্কের লোন নিয়ে কানেকটিকাটে একটা ১৮,০০০ বর্গফুটের বিশাল প্রাসাদ কিনে ফেললেন। ওই বাড়িতে ১১টা বাথরুম, 2টো লিফট আর 7টা গ্যারেজ ছিল। এরপর ২০০৮ সালে আঘাত হানল সেই ভয়াবহ গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। এত বিপুল পরিমাণ লোন আর হাতে পর্যাপ্ত ক্যাশ না থাকায় এক পর্যায়ে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হলেন। ২০১৪ সালে এসে তার সেই জাঁকজমকপূর্ণ প্রাসাদটা নিলামে বিক্রি হয়ে গেল, আর সেটাও ইন্স্যুরেন্স কোম্পানির এস্টিমেট করা মূল্যের চেয়ে ৭৫% কম দামে। এবার গল্পের অন্য দিকটা দেখুন। ঠিক একই বছর মানে ২০১৪ সালেই আমাদের সেই গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট রোনাল্ড রিড ৯২ বছর বয়সে মারা যান। আর তার মৃত্যুর পর তার মোট সম্পত্তির পরিমাণ কত ছিল জানেন? শুনলে চমকে উঠবেন। অবিশ্বাস্য $৮ মিলিয়ন, অর্থাৎ $৮০ লাখ। একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী তার সারা জীবনে এত বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছিলেন যা ভাবাই যায় না। ২০১৪ সালে মারা যাওয়া প্রায় ২৮ লক্ষ আমেরিকানের মধ্যে মাত্র ৪,০০০-এরও কম মানুষের এত সম্পদ ছিল। এটা কিন্তু চারটিখানি কথা নয়। তাহলে প্রশ্ন আসে, তিনি এই বিশাল সম্পদের কি করলেন? তিনি তার সৎসন্তানদের জন্য $২ মিলিয়ন রেখে যান, আর বাকি $৬ মিলিয়ন দান করে যান স্থানীয় একটা হাসপাতাল আর লাইব্রেরিতে। এখন আমাদের সবার মাথায় নিশ্চয় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি এত সম্পদ বানালেন কিভাবে? তিনি কিন্তু কোনো লটারি জেতেননি বা পৈতৃক সূত্রে কোনো গুপ্তধনও পাননি। তার ফর্মুলা ছিল খুব সিম্পল। তিনি তার সামান্য আয়ের একটা ছোট অংশ নিয়মিত সঞ্চয় করতেন এবং খুব সাধারণ ব্লুচিপ স্টকে বিনিয়োগ করতেন। এরপর তিনি যুগের পর যুগ শুধু ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আর তার সেই ছোট ছোট সঞ্চয়গুলোই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুতে বেড়ে এই বিশাল সম্পদে পরিণত হয়েছে। সুতরাং এই দুই ব্যক্তির গল্পের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কিন্তু তাদের পড়াশোনায় নয়, তাদের আচরণে। রোনাল্ড রিড ছিলেন অসম্ভব ধৈর্যশীল একজন মানুষ, আর রিচার্ড ফুসকন ছিলেন প্রচণ্ড লোভী। এটাই ছিল গেম চেঞ্জার। ফুসকনের ওই বিশাল ডিগ্রি, এত বছরের কর্পোরেট অভিজ্ঞতা, সবকিছু একদম ম্লান হয়ে গিয়েছিল রিডের এই সিম্পল কিন্তু ধৈর্যশীল আচরণের কাছে।
এই পুরো ব্যাপারটা আমাদের সামনে খুব লজিক্যাল একটা প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি এমন কোনো প্রফেশনের কথা ভাবতে পারি যেখানে কলেজের গণ্ডি না পেরোনো একজন মানুষ দেশের সর্বোচ্চ শিক্ষিত কাউকে এত বড় ব্যবধানে পেছনে ফেলে দিতে পারে? মানে এমন কি কখনো হয় যে একজন পরিষ্কারতা কর্মী একজন হার্ভার্ড পড়ুয়া সার্জনের চেয়ে ভালো হার্ট সার্জারি করছেন, অথবা বিশ্বের সেরা আর্কিটেক্টের চেয়ে দারুণ কোনো স্কাই স্ক্র্যাপার ডিজাইন করে ফেলছেন? একদম অসম্ভব। কিন্তু টাকা আর বিনিয়োগের দুনিয়ায় এটাই সম্ভব। কারণ এই একটা জায়গায় আমাদের ডিগ্রি বা টেকনিক্যাল স্কিলের চেয়ে আমাদের আর্থিক আচরণ অনেক অনেক বেশি পাওয়ারফুল। তো কেন এমনটা হয়? চলুন সেটা এক্সপ্লোর করি আমাদের দ্বিতীয় পর্বে, গণিত বনাম মনস্তত্ত্ব। দেখুন, টাকার মনস্তত্ত্ব বা সাইকোলজি অফ মানি আসলে কোনো রকেট সায়েন্স বা কঠিন বিজ্ঞান নয়। এটা মূলত একটা সফট স্কিল। অর্থনীতি বা ফাইন্যান্স নিয়ে আমাদের তত্ত্বগত জ্ঞান কতটা গভীর সেটা এখানে খুব একটা ম্যাটার করে না। আসল ব্যাপারটা হলো বাস্তব জীবনে লোভ, ভয় বা আতঙ্কের মুহূর্তে আমরা ঠিক কীরকম রিয়্যাক্ট করছি। আমাদের এই আচরণটাই শেষ পর্যন্ত আমাদের আর্থিক ভবিষ্যৎ ঠিক করে দেয়। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা সাধারণত পার্সোনাল ফাইন্যান্সকে ফিজিক্স বা অঙ্কের মতো কঠিন নিয়ম আর সূত্র দিয়ে শিখতে যাই। আমাদের শেখানো হয় কিভাবে ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করতে হয়, কিভাবে ব্যালেন্স শিট মেলাতে হয়, যেন এটা পুরোপুরি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। কিন্তু বাস্তবে মানুষ যখন টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সে মোটেও ফর্মুলা মেনে চলে না। সে পরিচালিত হয় তার সাইকোলজি বা মনস্তত্ত্ব দিয়ে, তার আবেগ আর সূক্ষ্ম অনুভূতিগুলো দিয়ে। তাই আমরা যদি সত্যিই আর্থিক আচরণটা বুঝতে চাই, তাহলে শুধু স্প্রেডশিট আর ব্যালেন্স শিট নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের স্টাডি করতে হবে মানুষের লোভ, নিরাপত্তাহীনতা আর অসীম আশাবাদের ইতিহাস নিয়ে। যখন শেয়ার বাজার ধসে পড়ে আর বিনিয়োগ খাদের কিনারায় চলে যায়, তখন একজন মানুষের মনের ভেতর যে তীব্র প্যানিক কাজ করে সেটা ফিল করতে হবে। আমাদের বুঝতে হবে কেন একজন মানুষ ভবিষ্যতের খাতায় কলমে লাভের চেয়ে তার পরিবারের বর্তমান সিকিউরিটিকে বেশি প্রায়োরিটি দেয়। বিখ্যাত ফরাসি দার্শনিক ভল্টেয়ারের খুব চমৎকার একটা কথা আছে, যা এই জায়গাটিতে একদম পারফেক্টলি মিলে যায়। তিনি বলেছিলেন, ইতিহাস কখনো নিজের পুনরাবৃত্তি করে না, মানুষ সব সময় করে। মানে অর্থনৈতিক মন্দা বা শেয়ার বাজারের পতনগুলো হয়তো প্রতিবার আলাদা আলাদা কারণে ঘটে, কিন্তু সেই সংকটময় মুহূর্তে মানুষের রিয়াকশন, সেই ভয়, প্যানিক বা অন্ধ লোভ, সেগুলো যুগের পর যুগ ধরে একদম একই রকম থাকে। মানুষের এই সহজাত ইমোশনগুলোই আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটের পেছনের মূল চালিকা শক্তি। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষ করার আগে খুব জরুরি একটা প্রশ্ন দিয়ে আপনাদের একটু চিন্তায় ফেলতে চাই। একটু ভেবে দেখুন তো, যখন আমরা আমাদের জীবনের বড় বড় আর্থিক সিদ্ধান্তগুলো নিই, তখন কি আমরা আসলেই শুধু স্প্রেডশিটের নিখুঁত হিসাবের উপর নির্ভর করি, নাকি আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা লোভ, ভয় আর নিরাপত্তাহীনতার মতো আবেগগুলো আমাদের অজান্তেই সেই সিদ্ধান্তগুলো নিয়ে নেয়? রোনাল্ড রিড আর রিচার্ড ফুসকোনের ওই গল্পটা কিন্তু বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আর্থিক সাফল্য কোনো ম্যাথ অলিম্পিয়াড জেতার মতো ব্যাপার নয়। এটা মূলত আমাদের নিজেদের মনের ভেতরের এক নিরন্তর মনস্তাত্ত্বিক লড়াই। তো এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।